ওয়েলকাম টু নার্সিং নলেজ অ্যান্ড নোটস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা ক্রস ইনফেকশন প্রিভেন্ট করবে ইন হসপিটাল। নাম্বার 2, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। এবং 3 নম্বর কোশ্চেন, ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশনের যে পার্থক্য, তার পার্থক্য। এই 3টি কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যাদের নোটের প্রয়োজন রয়েছে, সেটা ডব্লিউবি হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো নার্সিং ইনস্টিটিউট হোক, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই নোটসগুলো ইম্পর্টেন্ট, এক ধরনের রেডিমেড কোশ্চেন অ্যান্সার। তো দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটি আমরা আলোচনা করব, হাউ ক্যান ইউ প্রিভেন্ট ক্রস ইনফেকশন ইন হসপিটাল। হসপিটালে তুমি কীভাবে ক্রস ইনফেকশন প্রিভেন্ট করবে। যদি এরকম কোশ্চেন পড়ে, অ্যাটলিস্ট তোমাকে একটা ডেফিনেশন দিতে হবে। ইন্ট্রোডাকশন দাও বা নাই দাও, একটা অলরেডি একটা ডেফিনেশন দিতে হবে। এবং কোন কোন প্রসেসে আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারি এবং রোল অফ নার্স, এই 3টি মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে একটা কোশ্চেন লেখার জন্য। তোমার তার ডেফিনেশন, রোল অফ নার্স এবং কীভাবে আমরা প্রিভেনশন করতে পারি, সেই 3টি প্রসেস আমাদেরকে লিখতেই হবে। এখানে কোশ্চেনটি একটু বড় করে অ্যান্সার দেওয়া রয়েছে, যার যতটা প্রয়োজন হবে সে ততটাই লিখবে। ইন্ট্রোডাকশান দিতে পারো, নাও পারো। এখানে ইন্ট্রোডাকশানে যেটি বলেছে দেখো, দ্য হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ অলসো নোন অ্যাজ নোসোকমিয়াল ইনফেকশন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে আমরা বলি নোসোকমিয়াল ইনফেকশন। অর্থাৎ কোনো একজন পেশেন্ট হসপিটালে গিয়েছে একটা ডিজিজ নিয়ে, সে সেই ডিজিজ থেকে কিওর হয়েছে, কিন্তু যখন সে রিটার্ন হয়ে আসছে বা ফিরে আসার 14 দিন বা একটা যে ডিউরেশন রয়েছে, সেই ডিউরেশনের মধ্যে তার যদি আরও কোনো ইনফেকশান হয়ে যায়, যেটাকে আমরা বলছি হসপিটালে যাওয়ার জন্য হয়েছে, সেটাকেই আমরা বলবো নোসোকমিয়াল ইনফেকশান। অ্যান্ড আদার নেম ইজ হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশান, বা এটাকে আমরা বলি হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশান। এবার যেটা বললাম, ডেফিনেশন দিতে হবে তোমাকে একটা। এখানে ইনফেকশনের প্রথম যেটি ডেফিনেশন দেওয়া হয়েছে, ইনফেকশনের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, এটা তুমি নাও দিতে পারো। তুমি নোসোকমিয়াল ইনফেকশনের একটা ডেফিনেশন দিতে পারো বা প্রিভেনশনের একটা ইনফেকশনের ডেফিনেশন দিতে পারো। এখানে ইনফেকশনের যে ডেফিনেশন দিয়েছে, ইন্ট্রোডাকশন অফ মাইক্রো অর্গানিজম অ্যান্ড দেয়ার মাল্টিপ্লিকেশন ইন দ্য হিউম্যান বডি হেয়ার বাই প্রডিউসিং সাইন অ্যান্ড সিমটমস অফ ডিজিজ। এটা হচ্ছে ইনফেকশন, হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাইক্রো অর্গানিজমের ইন্ট্রোডাকশন হবে বা তোমার শরীরে প্রবেশ করলো, অ্যান্ড দেয়ার মাল্টিপ্লিকেশন, তারা সংখ্যায় বাড়লো, ইন দ্য হিউম্যান বডি দেয়ার বাই প্রডিউসিং সাইন অ্যান্ড সিমটমস অফ ডিজিজ। তারপর বা ওরা সংখ্যায় বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের শরীরে একটা রোগের, কোনো একটা রোগের সাইন এবং সিমটম লক্ষ্য করে, সেটাকে আমরা বলবো ইনফেকশান। নোসোকমিয়াল ইনফেকশান, অ্যান ইনফেকশান অ্যাকোয়ার্ড ডিউরিং হসপিটাল কেয়ার। হসপিটাল কেয়ারের সময় আমরা যদি কোনো ইনফেকশানের সম্মুখীন হই বা আমাদের যদি কোনো ইনফেকশান হয়ে যায়, হুইচ ইজ নট প্রেজেন্ট, যেটা তখন ছিল না, অর ইনকিউবেটিং অ্যাট দ্য অ্যাডমিশান, আর কল্ড হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান। যখন আমরা অ্যাডমিশান নিচ্ছি তখনও ছিল না, বা যখন আমরা হসপিটালের বাইরে ছিলাম তখনও কিন্তু ছিল না, কিন্তু হসপিটালে থাকাকালীন যদি আমাদের যদি এই ইনফেকশান হয়ে যায়, সেটাকে আমরা বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান। ইনফেকশান অকারিং মোর দ্যান 48 আওয়ার্স আফটার অ্যাডমিশান ইজ কনসিডার টু বি নোসোকমিয়াল। অ্যাডমিশান নেওয়ার 48 ঘন্টার মধ্যে যদি এই ইনফেকশান শুরু হয়, তাকে আমরা বলবো নোসোকমিয়াল ইনফেকশান। এবার সোর্স অফ ইনফেকশান, হসপিটালে যে এই ইনফেকশানটা হচ্ছে বা হসপিটালে যে বিভিন্ন ধরনের ইনফেকশান ছড়িয়ে পড়ে, সেটার সোর্স কোথা থেকে আসছে, ইনফেকশানগুলো কোথা থেকে আসছে। তো দেখো, দুটো সোর্স বলেছে এখানে, একটা এক্সোজেনাস এবং একটা এন্ডোজেনাস। এক্সোজেনাস কোনগুলো বুঝবো আমরা, যেগুলো বাইরে থেকে এসেছে। এখানে বলেছে দেখো, 1 নম্বর পয়েন্ট, অ্যানাদার পেশেন্ট অর মেম্বার অফ স্টাফ অর ফ্রম দ্য এনভায়রনমেন্ট অফ দ্য হসপিটাল। অন্য কোনো পেশেন্টের থেকে বা যারা স্টাফ রয়েছেন, ডক্টর হতে পারে, স্টাফ নার্স হতে পারে, বা যারা বিভিন্ন গ্রুপ ডি বলো বা বিভিন্ন যারা কাজ করছেন, তাদের যে সমস্ত স্টাফ রয়েছে, সেই স্টাফেদের মাধ্যমে হয়তো এসেছে, অথবা হসপিটাল এনভায়রনমেন্টে যদি সেই ইনফেকশানটা ঘোরাঘুরি করে, তার জন্য আমরা সেটাকে বলবো এক্সোজেনাস। নাম্বার 2, ইনস্ট্রুমেন্টেশন বাই এন্ডোস্কোপ, ট্র্যাকিওস্টমি অর ভেন্টিলেশন অর সিস্টোস্কোপ। এ সমস্ত মাধ্যমে আমরা এই সমস্ত ইনফেকশানগুলো হসপিটালের মধ্যে আসতে পারে। ইনএমিনেট অবজেক্টস লাইক টেবিল, বেড, ক্লোদিং, কন্টামিনেটেড পেশেন্টস সিক্রেশন অর ব্লাড, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এক্সোজেনাস ইনফেকশানগুলো আসতে পারে। এন্ডোজেনাস যে সমস্ত ইনফেকশানগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ যেগুলি হসপিটাল বা ওয়ার্ডের মধ্যেই থাকে, আগে থেকে প্রেজেন্ট থাকে, যেমন বলেছে ইনভেশন অফ পেশেন্টস অন মাইক্রোবিয়াল ফ্লোরা ডিউরিং সার্জিক্যাল অপারেশন,
সার্জারির সময় ধরো তোমার শরীরে কোনো একটা ইনফেকশান রয়েছে, কোনো একটা ফ্লোরা রয়েছে, তোমার সার্জিক্যাল প্রসেসের সময় তোমার শরীরের এক জায়গা থেকে ওই সার্জিক্যাল সাইটে এসে ইনফেকশান ঘটিয়ে দিল, সেটাকে আমরা বলবো এন্ডোজেনাস। এবার কমন ইনফেকশান, কী কী ইনফেকশানগুলো কমনলি নোসোকমিয়াল ইনফেকশান হিসাবে বা হসপিটালে লক্ষ্য করা যায়? বেসড অন বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্রাইটেরিয়া এবং বেসড অন সাইট, এই দুটোর ভিত্তিতে এখানে কিছু ইনফেকশানের নাম বলা হয়েছে, বা যে তার ফলে যে ডিজিজগুলো হয় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। অ্যাট্রোজেনিক ইনফেকশান, এর ফলে ইউটিআই হতে পারে। এক্সোজেনাস ইনফেকশানের ফলে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেটা একটা তোমাকে উদাহরণ দেওয়া হয়েছে। এন্ডোজেনাস ইনফেকশান, ইনফেকশান ডিউ টু ইস্ট, এন্টেরোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, এগুলো হচ্ছে যে বেসড অন বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্রাইটেরিয়া। এবার বেসড অন সাইট, কোথায় ইনফেকশান হয়েছে তার উপর ভিত্তি করে, ইউরিনারি ট্র্যাক্ট, এনইউটিআই, সার্জিক্যাল ও ট্রমাটিক উন্ড, সার্জিক্যাল সাইট ইনফেকশান, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান যেমন নিউমোনিয়া, ব্লাড স্ট্রিম যেমন হচ্ছে সেপ্টিসেমিয়া। এইগুলো হচ্ছে দেখো, এগুলো কিন্তু তোমাকে কমন ইনফেকশান, এগুলোর যদি নাম বলতে বলে, তুমি যদি এরকম জাস্ট ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এছাড়াও ইউটিআই, সার্জিক্যাল সাইট ইনফেকশান, নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, স্টেপ্টোকক্কাই বা এন্টেরোকক্কাই, এই সমস্ত জাস্ট কয়েকটা নাম লিখে দিলেও হবে। এতটা বড় করে যদি লিখতে না পারো তাহলেও হবে। এখানে রয়েছে তারপর দেখো প্রিভেনশন অফ ক্রস ইনফেকশন ইন হসপিটাল। হসপিটালে ক্রস ইনফেকশন প্রিভেনশন করার জন্য কী কী প্রসেস রয়েছে বা কী কী পদ্ধতি এখানে মেনটেন করা হয়? নাম্বার 1, ডায়াগনোসিস অ্যান্ড কন্ট্রোল। ফার্স্ট অফ অল, যদি কোনো ইনফেকশন ছড়িয়ে পড়ে সেখানে আমরা আগে ডায়াগনোসিস করে দেখব কোন ইনফেকশন ছড়িয়েছে, সেটা কি এখানে রেগুলার প্রেজেন্ট থাকে নাকি কোনো বাইরে থেকে এসেছে, সেটাকে আমাদেরকে জানতে হবে। সেজন্য আগে ডায়াগনোসিস করার পর সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। অ্যান আউটব্রেক অফ নোসোকোমিয়াল ইনফেকশন মে বি স্পোরাডিক ইন নেচার। স্পোরাডিক অর্থাৎ খুবই কম সময়ের জন্য ঘটে এবং মাঝে মাঝে ঘটে, একদম রেগুলারলি কিন্তু নয়, সেই জন্য এটা বলা হয়েছে স্পোরাডিক ইন নেচার। অ্যান আউটব্রেক অফ নোসোকোমিয়াল ইনফেকশন মে বি স্পোরাডিক ইন নেচার। Specimens are collected from source of infection such as hospital equipment, hospital personnel who handle the patient, food, water consumed in the hospital, air sample, fomites ইত্যাদি। কোথা কোথা থেকে তাহলে আমরা স্পেসিমেন কালেক্ট করতে পারি? যেমন হসপিটাল ইকুইপমেন্ট, হসপিটালে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বা ইকুইপমেন্টগুলো রয়েছে সে সমস্ত জায়গা থেকে আমরা স্পেসিমেন কালেক্ট করব। হসপিটালস পার্সোনেল, যে সমস্ত পার্সন কাজ করছে, ডক্টর হতে পারে, নার্স হতে পারে, হু হ্যান্ডেল পেশেন্ট, ফুড, ওয়াটার কনজিউমড ইন দ্য হসপিটাল, হসপিটালে কোথাও যদি ওয়াটার জমে থাকে বা কোনো খাবার থেকে থাকে সে সমস্ত জায়গা থেকে আমরা স্যাম্পল কালেকশন করলাম। দিজ আর সাবজেক্ট টু রুটিন মেথড অফ ডায়াগনোসিস সাচ এজ স্মিয়ার এক্সামিনেশান, কালচার, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বা স্পেসিমেনগুলোকে নিয়ে আমরা কালচার করতে পারি, স্মিয়ার এক্সামিনেশান করতে পারি, বা অ্যান্টিবায়োটিক যে সমস্ত সেন্সিটিভিটি টেস্টগুলো রয়েছে এগুলো টেস্ট করার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন মাইক্রো অর্গানিজমের জন্য এই ডিজিজটা হচ্ছে। তারপর তার এগেনস্টে যে কন্ট্রোল মেথড বা তার যে ট্রিটমেন্ট সেটাকে শুরু করতে হবে। এর জন্য রয়েছে দেখো হসপিটাল ইনফেকশন কন্ট্রোল পলিসি। প্রতিটা হসপিটাল বা নার্সিংহোম সব জায়গাতেই একটা ইনফেকশন কন্ট্রোল টিম থাকে, তারাই পুরো ইনফেকশনটাকে কন্ট্রোল করে। যেমন নার্সের ক্ষেত্রে আইসিএন থাকে, ইনফেকশন কন্ট্রোল নার্স, বা মেডিকেল অফিসার যিনি রয়েছেন ইনফেকশন কন্ট্রোল অফিসার, এই ধরনের এক একজন, প্রতিটা একটা টিম রয়েছে। এবার টিমে বিভিন্ন মেম্বার রয়েছে এবং তাদের যে একটা পলিসি, সেই পলিসিটা প্রতিটা হসপিটালে কিন্তু থেকে থাকে। এভরি হসপিটাল মাস্ট হ্যাভ এফেক্টিভ হসপিটাল কেয়ার ইনফেকশন কন্ট্রোল কমিটি, HCAICC, হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন কন্ট্রোল কমিটি প্রতিটা হসপিটালে থাকে, চেয়ার্ড বাই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড শুড হ্যাভ এ মাইক্রোবায়োলজিস্ট অ্যাজ ইনফেকশন কন্ট্রোল অফিসার। তাহলে প্রতিটা হসপিটালে এই কমিটিটি থাকছে এবং যেটি চেয়ার্ড হয় বা যেটাকে মেনটেন করে, কে মেনটেন করে? একজন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এবং শুড হ্যাভ এ মাইক্রোবায়োলজিস্ট অ্যাজ ইনফেকশন কন্ট্রোল অফিসার, এবং ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসাবে একজন মাইক্রোবায়োলজিস্ট থাকবেন, যিনি সম্পর্কে বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে তার একটা নলেজ রয়েছে। ইট শুড বি হেড অফ সাপোর্টিং সার্ভিস সাচ অ্যাজ ক্লিনিক্যাল ডিপার্টমেন্টস, ব্লাড ব্যাঙ্ক, ওটি, লন্ড্রি, হাউসকিপিং, ইটিসি। এটা কিন্তু সব জিনিসগুলোকে হেডেড করবে বা পরিচালনা করবে, সেটা ওটি হতে পারে, ব্লাড ব্যাঙ্ক, লন্ড্রি, হাউসকিপিং, সমস্ত জিনিসগুলোকে সে তার নখদর্পণে রাখবে। দিস টিম ইজ কনসার্নড উইথ ইন্ট্রোডিউসিং, মডিফাইং অ্যান্ড মেনটেনিং পলিসিস অন দ্য ফলোয়িং। এই যে টিমটি রয়েছে, যেটাকে বললাম যে কমিটিটি রয়েছে, এই কমিটি কিন্তু বিভিন্ন সময়
কোনো ইনফেকশন কন্ট্রোল করার জন্য কোনো রুলস আনতে পারেন, পলিসি আনতে পারে, সেটাকে মডিফাই করতে পারে, এগুলো কিন্তু করতে পারে, তাদের ক্ষমতা রয়েছে। কী করতে পারে এখানে? আইসোলেশন অফ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ, আইসোলেশন করতে পারে যদি কোনো পেশেন্টের কমিউনিকেবল ডিজিজ থাকে। অ্যাডমিশন অফ ইনফেক্টেড পেশেন্ট, একজন ইনফেক্টেড পেশেন্টকে কোথায় রাখা হবে, কোন ওয়ার্ডে রাখা হবে, সে সমস্ত যে পলিসিগুলো, এগুলো কিন্তু ওই যে কমিটির মেম্বার তারা কিন্তু এগুলো নির্ধারণ করবেন। অ্যাসেপ্টিক টেকনিক অ্যান্ড প্র্যাকটিস, কীরকম অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন অফ সাপ্লাই এবং অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট, কী ধরনের ম্যানেজমেন্ট হবে, এগুলো কিন্তু পুরোটাই HCAI এই যে কমিটি রয়েছে তারা রেগুলেট করবেন। এবার হসপিটাল ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রাম, ওটা গেল কমিটি, পলিসি এবং হচ্ছে প্রোগ্রাম। কী এখানে প্রোগ্রাম রয়েছে দেখো। টু কন্ট্রোল দ্য ইনফেকশন, সাম হসপিটাল হ্যাভ ইমপ্লিমেন্টেড এ হসপিটাল ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রাম। দ্য ইনফেকশন কন্ট্রোল প্রোগ্রাম শুড ইনক্লুড, এর মধ্যে কী রয়েছে প্রোগ্রামের মধ্যে? অর্গানাইজড রিলায়েবল সার্ভেইলেন্স অ্যান্ড কন্ট্রোল অ্যাক্টিভিটিস, বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলোকে কীভাবে নজরদারি করা যায় সেটাই দেখবে। ওয়ান ইনফেকশন কন্ট্রোল ডক্টর ফর এভরি মেজর হেলথ ফেসিলিটি, প্রতিটা ওয়ার্ডের জন্য বলতে পারো, বা যে সমস্ত মেজর হেলথ ফেসিলিটিগুলো রয়েছে, ওটি বলো বা বিভিন্ন যে আইসোলেশন ওয়ার্ডগুলো রয়েছে, তার জন্য একজন ইনফেকশন কন্ট্রোল করার জন্য একজন মেডিকেল অফিসার থাকবেন। এ ট্রেন্ড হসপিটাল এপিডেমিওলজিস্ট থাকবেন। কন্টিনিউইং এডুকেশান অফ মেডিকেল স্টাফ, যারা স্টাফ রয়েছেন তাদেরকে এডুকেশান দেওয়া হবে অ্যাবাউট ইনফেকশন কন্ট্রোল। কন্ট্রোল অফ ইনফেকশান ডিজিজ আউটব্রেক, কোনো ডিজিজ যদি ইনফেকশাস ডিজিজ যদি আউটব্রেক হয় সেটা কীভাবে কন্ট্রোল করবে সে সম্পর্কেও প্রোগ্রাম করানো হয়। প্রোটেকশান অফ এমপ্লয়ি ফ্রম ইনফেকশান, ইনফেকশান থেকে এমপ্লয়ীদেরকে বা স্টাফেদেরকে প্রিভেন্ট করার জন্য কী স্টেপ নেওয়া হয়। যেমন দেখবে এখন বেশিরভাগ হসপিটাল বা নার্সিংহোমগুলিতে হেপাটাইটিস বি এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিছুদিন আগে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো, আবার কিন্তু এখন হেপাটাইটিস বি এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্টাফেদেরকে। অ্যাডভাইস অন নিউ প্রোডাক্টস, ডিভাইস অ্যান্ড প্রসিডিওর, যে সমস্ত ইনফেকশন কন্ট্রোল করার জন্য ডিভাইস বা প্রোডাক্টস যেগুলো আছে সে সমস্ত জিনিস সম্পর্কে অ্যাডভাইস দেওয়া বা কীভাবে পরিচালনা করতে হয় সে সমস্ত জিনিস সম্পর্কে এই প্রোগ্রামে তুলে ধরা হয়। এবার প্রিভেনশন কীভাবে করবে, যেটা মেন পয়েন্ট। আগে যেটা বললাম তোমাদেরকে ডেফিনেশন দিতে হবে, কয়েকটা উদাহরণ দিতে পারো, এবং সোর্স যেটা বলেছে এন্ডোজেনাস বা এক্সোজেনাস এটা দিতে পারো। এবং এরপর যেটা বললাম হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কীভাবে তোমরা প্রিভেনশন করবে। হসপিটাল অ্যাসোসিয়েটেড যে ইনফেকশন কন্ট্রোল ক্যান বি প্রিভেন্টেড বাই, কীভাবে প্রিভেন্ট করব? অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি টু দ্য স্টাফ অর সোর্স পেশেন্ট টু ডিস্ট্রয় দ্য প্যাথোজেনিক এজেন্ট। কাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দেবো? যে সমস্ত পেশেন্টের ওই ইনফেকশানটা রয়েছে বা কোনো স্টাফ যদি এফেক্টেড হয়। ক্যারিয়ার স্টাফ মানে কোনো স্টাফ যদি তার ভাইরাস বহন করে তাহলে সেই স্টাফকে এবং সেই পেশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দেবো। প্রপার স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন অফ দ্য ইনঅ্যানিমেট অবজেক্টস শুড বি ডান, যে সমস্ত অবজেক্টগুলো রয়েছে বা ফোমাইটস বলতে পারো, বিভিন্ন জামা কাপড় হতে পারে, বেড শিট হতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রপার স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন করব। দিস হেল্পস টু কন্ট্রোল দ্য সোর্স অফ ইনফেকশন, এর ফলে ইনফেকশনটা কিছুটা কমে যায়। ডিসইনফেকশন অফ এক্সক্রেটা অ্যান্ড ইনফেক্টেড মেটেরিয়ালস ইজ নেসেসারি টু কন্ট্রোল দ্য এক্সিট পয়েন্ট অফ ইনফেকশন। এক্সক্রেটা অর্থাৎ ইউরিন বলতে পারো, স্টুল বলতে পারো, পেশেন্টের যে সমস্ত ইনফেক্টেড পেশেন্ট রয়েছে সেগুলোকে ইনফেক্টেড পেশেন্টের এক্সক্রেটাকে আমরা ডিসইনফেক্ট করার চেষ্টা করব, বা সেগুলোকে তার যে প্রপার ম্যানেজমেন্ট সেগুলোকে ম্যানেজ করতে হবে যাতে ইনফেকশনটা কমানো যায়। ট্রান্সমিশন অফ ইনফেকশন ক্যান বি কন্ট্রোলড বাই রেগুলার ওয়াশিং অফ হ্যান্ডস, ডিসইনফেকশন অফ ইকুইপমেন্টস অ্যান্ড চেঞ্জ অফ ওয়ার্কিং ক্লোথস। হ্যান্ড ওয়াশিং, বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো বা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোকে ডিসইনফেকশন করতে হবে, এবং ওয়ার্কিং ক্লোথস, যে জামা কাপড় বা ড্রেস পরে কাজ করা হচ্ছে সেগুলো যেন রেগুলার ক্লিন করা হয়, ওয়াশ করা হয়, এদিকটা নজর রাখতে হবে। দ্য ইউজ অফ স্টেরাইল ড্রেসিং, সার্জিক্যাল গ্লাভস, ফেস মাস্ক অ্যান্ড আইভি ফ্লুইড ফার্দার কন্ট্রিবিউট ইন কন্ট্রোল অফ ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে এগুলো কিন্তু সার্জিক্যাল ড্রেসিং বা গ্লাভস, ফেস মাস্ক এগুলো কিন্তু পুরো জরুরি। এর ফলে কিন্তু ইনফেকশনটা কন্ট্রোল যথাযথ উপায়ে করা যায়। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রিকশন। প্রি অপারেটিভ ডিসইনফেকশন অফ দ্য পেশেন্ট স্কিন, অপারেশনের আগে যেটা স্কিন প্রিপারেশন সেটা ঠিকঠাকভাবে যদি করা হয় তাহলে সার্জিক্যাল সাইড যে ইনফেকশনগুলো হয় সেগুলো কিন্তু প্রিভেন্ট করা যাবে। রেশনাল অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, যেই পেশেন্টের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে সেটাই কিন্তু দিতে হবে। প্রপার ইনভেস্টিগেশন অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অফ সাচ কেসেস,
ইনভেস্টিগেশন কিন্তু ভালোভাবে করতে হবে, কোন ইনফেকশানের জন্য ডিজিজটা হচ্ছে সেটাকে ভালোভাবে খুঁজে বের করতে হবে এবং তার প্রপার কন্ট্রোল বা ট্রিটমেন্ট করতে হবে। এবার রোল অফ নার্স ইন মেডিকেল কন্ট্রোল, মেডিকেল ইনফেকশন কন্ট্রোল ক্ষেত্রে নার্সেস কী ভূমিকা রয়েছে। নাম্বার 1, আর্লি ডিটেকশন বাই লুকিং আউট ফর সাইন অ্যান্ড সিমটম অফ ইনফেকশন অ্যান্ড রেগুলার সার্ভেলেন্স। ইনফেকশনের যে সাইন এবং সিমটম সেগুলোকে লুক আউট করতে হবে বা ভালোভাবে রিসার্চ করতে হবে, সেগুলোকে ভালোভাবে খুঁজে বের করতে হবে যে কী কী সাইন থাকতে পারে এই ইনফেকশনের জন্য বা অন্য ইনফেকশনের জন্য কী কী সাইন থাকতে পারে, সেগুলোকে ভালোভাবে সার্ভেলেন্স করতে হবে বা নজরদারি করতে হবে। নাম্বার 2, কালেক্ট দ্য ডিটেলস অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড কারেন্ট ডিজিজ, এনি প্রিভিয়াস ইনফেকশন অ্যান্ড ইমিউনাইজেশন স্ট্যাটাস অফ দ্য পেশেন্টের ইমিউনাইজেশন স্ট্যাটাস সে কি, যেটা আগে বললাম হেপাটাইটিস বি বা যে সমস্ত ইনফেকশন রিলেটেড ইমিউনাইজেশন রয়েছে সেগুলো নিয়েছে কি না, তার যে পেশেন্ট অ্যাফেক্টেড হয়েছে সে কোন ডিজিজে অ্যাফেক্টেড হয়েছে, তার কোন প্রিভিয়াস ইনফেকশন ছিল কি না, এ সম্পর্কে হিস্ট্রি নিতে হবে। ইনিশিয়েট দ্য মেজার লাইক মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল স্প্রেড অফ ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য সার্জিক্যাল অ্যাসেপসিস এটা আমাদেরকে মেনটেন করতে হবে। আফটার পেশেন্ট অ্যাসেসমেন্ট দ্য ভাইরুলেন্স অফ দ্য সাসপেক্টেড প্যাথোজেন আর রিকগনাইজড, অ্যাসেসমেন্ট করার পর ওগুলোকে আমাদেরকে রিকগনাইজড করতে হবে কীভাবে, বাই ডায়াগনোসিসের মাধ্যমে। টু হেল্প দ্য হেলথ কেয়ার প্রোভাইডার্স টু ইনিশিয়েট থেরাপিউটিক অ্যান্ড সাপোর্টিভ মেজার অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। যখন আমরা ডায়াগনোসিস করে দিলাম ঠিকঠাক টাইম মতো বা জানার পরেই তার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। প্লে এ রোল অফ ইনফেকশন কন্ট্রোল কমিটি অ্যান্ড ডেজিগনেটেড অ্যাজ অন ইনফেকশন কন্ট্রোল নার্স। একজন ইনফেকশন কন্ট্রোল কমিটি, যেটা বললাম ইনফেকশন কন্ট্রোল কমিটিতে একজন ইনফেকশন কন্ট্রোল অফিসার থাকবে, একজন ইনফেকশন কন্ট্রোল নার্স থাকবে, তাদের যে রোল তারা সেই রোলগুলো পারফর্ম করবে, তাহলে কিন্তু আমরা ইনফেকশনটাকে অনেকটা কন্ট্রোল করতে পারবো। এবার যেটা রয়েছে দেখো, দ্বিতীয় কোশ্চেন আমরা যেটা বলেছিলাম, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি এর ডিফারেন্স কী। প্রথমে দেখো এখানে রয়েছে ফিচার, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। অবশ্যই এদের একটা করে ডেফিনেশান, ইমিউনিটির ডেফিনেশান, ইমিউনিটি কী, ইমিউনিটি কয় প্রকার, এদের ডেফিনেশান এগুলো একটু জেনে রাখবে, তাহলে নিজের পড়তে সুবিধা হবে। আশা করি অনেকেরই মাইক্রোবায়োলজি বই রয়েছে, তারা সেই বই থেকে এগুলো কিন্তু একটু দেখে রাখবে। অ্যাক্টিভ ইমিউনিটি ফরমেশান প্রডিউসড অ্যাক্টিভলি বাই দ্য ইমিউন সিস্টেম। আমাদের বডির যে ওন ইমিউনিটি সিস্টেম রয়েছে সেই ইমিউনিটি সিস্টেম থেকে অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়, এটা কিন্তু আপনা আপনি আমাদের শরীরে তৈরি হয়। প্যাসিভ ইমিউনিটি রিসিভড প্যাসিভলি বাই দ্য হোস্ট বা যার শরীরে আমাদের ডিজিজ ঢুকেছে, যে ডিজিজটাকে হোস্ট করে রেখেছে, সেটা কিন্তু সে প্যাসিভলি পায়। দ্য হোস্ট ইমিউন সিস্টেম ডাজ নট পার্টিসিপেট। ধরো আমার ইনফেকশন হয়েছে, আমার শরীর যদি ইমিউনিটি তৈরি করতে না পারে তখন আমাকে বাইরে থেকে ইমিউনিটি নিতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, কারণ আমার শরীর পারছে না। তাহলে আমাদের শরীর কিন্তু এখানে আমার যে ইমিউনি সিস্টেম সেটা কিন্তু পার্টিসিপেট করতে পারছে না প্যাসিভ ইমিউনিটি তৈরি করতে বা ইমিউনিটি তৈরি করতে, সেই জন্য আমি বাইরে থেকে ইমিউনিটি নিয়েছি। রেসপন্স ইনডিউসড বাই ইনফেকশন অর বাই কন্ট্যাক্ট উইথ ইমিউনোজেন। কখন অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়, যখন আমাদের শরীরে ইনফেকশান প্রবেশ করে বা কোনো ইমিউনোজেনের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি রেসপন্স করে। প্যাসিভ ইমিউনিটি কনফার্ড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডিজ। কখন রেসপন্স করে, যখন আমাদের শরীরে বাইরে থেকে ইমিউনিটি দেবো তখনই কিন্তু রেসপন্স করবে। তার আগে ইনফেকশান যদি ঢুকেও যায়, ইনফেকশান তার রেপ্লিকেশান করতেও শুরু করে দেয়, বংশবিস্তার করতে শুরু দেয়, সংখ্যায় বাড়তেও থাকে, তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। যতক্ষণ না প্যাসিভ ইমিউনিটি বা বাইরে থেকে দিচ্ছি ততক্ষণ কিন্তু কোনো রেসপন্স আসবে না। ডিউরেশন অফ এফেক্টিভনেস অ্যাক্টিভ ইমিউনিটি লং লাস্টিং অ্যান্ড এফেক্টিভ প্রোটেকশান। এটা লং লাস্টিভ, অনেক দিন ধরে থাকবে। একবার যদি ইমিউনিটি তৈরি হয়ে যায় এটা কিন্তু ওর অনেক দিন ধরে ওই রোগের এগেনস্টে ইমিউনিটি তৈরি করতে পারবে। আর প্যাসিভ ইমিউনিটি প্রোটেকশান শর্ট লিভড অ্যান্ড লেস এফেক্টিভ, কম সময়ের জন্য বা ক্ষণস্থায়ী, এবং ওদের এফেক্টিভনেস কিন্তু অতটা বেশি নয়। এখানে দেখো এফেক্টিভনেস বলেছে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে, ইমিউনিটি ইজ এফেক্টিভ অনলি আফটার এ লং পিরিয়ড অ্যান্ড টাইম রিকোয়ার ফর জেনারেশন অফ অ্যান্টিবডিজ। এফেক্টিভনেসের জন্য কী বলেছে, ইমিউনিটি ইজ এফেক্টিভ অনলি আফটার লং পিরিয়ড। আমাদের শরীরে ইনফেকশান ঢুকলো, তারপরে একটা কিছু টাইম নেই ওই রোগের এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করার জন্য। টাইম রিকোয়ার ফর জেনারেশন অফ অ্যান্টিবডিজ, আমাদের শরীরে ইনফেকশান ঢোকার পর সে ডিজিজটাকে আমাদের শরীর বা আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে ডিটেক্ট করবে, তারপর তার এগেনস্টে ইমিউনিটি তৈরি করবে। সেক্ষেত্রে একটু টাইম লাগছে, কিন্তু যেটা প্যাসিভ ইমিউনিটি ইজ এফেক্টিভ ইমিডিয়েটলি, কারণ আমি তার
যে রোগটা ঢুকেছে আমি তার এগেনস্টেই আমি ডাইরেক্ট অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে আমাদের শরীরের আগে ডিটেক্ট করছিল কোন অ্যান্টিজেন ঢুকেছে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছিল। কিন্তু প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এই ভাইরাসটা ঢুকেছে, এই ব্যাকটেরিয়াটা ঢুকেছে, এর এগেনস্টে আমাকে অ্যান্টিবডি দিতে হবে। তাহলে এটা কিন্তু সহজে বা তাড়াতাড়ি কাজ করছে, কিন্তু এখানটা লং লাস্টিং নয়, শর্ট লাস্টিং। মেমোরি, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট সাবসিকুয়েন্ট চ্যালেঞ্জ ইজ মোর এফেক্টিভ, বুস্টার এফেক্টিভ। ধরো আমাদের কোনো একটা ডিজিজ বা ইনফেকশন আমাদের শরীরে ঢুকেছে, আমাদের ইমিউন সিস্টেম তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করেছে। এ কিন্তু মনে রাখলো যে এই ডিজিজের এগেনস্টে বা ইনফেকশনের এগেনস্টে আমার একটা অ্যান্টিবডি অলরেডি শরীরে তৈরি করা আছে। আবার যদি ওই ইনফেকশান ঢুকে, সে কিন্তু ডিটেক্ট করে নিতে পারবে, হ্যাঁ এই ডিজিজ আগে আমার এসেছিলো, এর জন্য আমার ইমিউনিটি অলরেডি তৈরি করা আছে, আমি জাস্ট ওর এগেনস্টে ইমিউনিটি বা ওর এগেনস্টে আমি যুদ্ধ করতে পারবো। এটা হচ্ছে ওর একটা মেমোরি থাকে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে। কিন্তু প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে নো ইমিউনোলজিক্যাল মেমোরি, এর কোনো মেমোরি থাকে না। কারণ যখন আমি দিয়েছি ইনফেকশানের জন্য, যখন আমি অ্যান্টিবডি দিয়েছি তখনই সেটা ওর সাথে যুদ্ধ করে ও শেষ হয়ে গেছে। ওর কোনো আর ও জানে না আবার যে ইনফেকশান ঢুকেছে সে আগে ঢুকেছিল আমার শরীরে কি না, ওর কোনো ইমিউনিটি মেমোরি থাকে না। সাবসিকুয়েন্টলি ওর অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবডি ইজ লেস এফেক্টিভ অ্যান্ড ডিউ টু ইমিউনো এলিমিনেশন, যেটা আগে বললাম। ইমিউনো ডেফিসিয়েন্সি পারসন, যদি কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তির ইমিউনিটি সিস্টেম উইক থাকে বা তার যদি ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি করতে পারবে না। নট অ্যাপ্লিকেবল ইন ইমিউনোডেফিসিয়েন্ট পারসন, যেই ব্যক্তির ইমিউনোডেফিসিয়েন্ট রয়েছে সে কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি করতে পারবে না। অ্যাপ্লিকেবল ইন ইমিউনোডেফিসিয়েন্ট পারসন, কিন্তু যার ইমিউনিটি নেই তার ক্ষেত্রেও আমরা প্যাসিভ ইমিউনিটি কাজ করতে পারবে। সাইড এফেক্ট আর ভেরি লো, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে সাইড এফেক্ট কম, প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে সাইড এফেক্ট বেশি, যেটাকে বলছে দ্য বডি মে রিয়াক্ট টু অ্যান্টিসেরা। কন্ট্যাক্ট উইথ বডি, দ্য প্যাথোজেন হ্যাজ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য বডি, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে। প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে দ্য প্যাথোজেন ডাজ নট হ্যাভ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য বডি। এর এখানে ডিভিশন এবং এক্সাম্পল দিয়েছে, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল থ্রু ভ্যাকসিন এবং প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে থ্রু অ্যান্টিসেরাম ইঞ্জেকশন। এবং এক্সাম্পল দিয়েছে অ্যাক্টিভ ন্যাচারাল থ্রু ক্লিনিক্যাল অ্যান্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন এবং প্যাসিভ ন্যাচারাল থ্রু ট্রান্সপ্লান্টেশন ম্যাটারনাল ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডিজ। এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া রয়েছে। এটা গেল ইনফেকশন কন্ট্রোলের অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। এবার রয়েছে দেখো 3 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের কি ডিফারেন্স রয়েছে? প্রথমে একটা ডেফিনেশন দিতে হবে। ডিসইনফেকশনের ক্ষেত্রে দ্য প্রসেস অফ ডিস্ট্রয়িং হার্মফুল প্যাথোজেন ইন দেয়ার ভেজিটেটিভ স্টেট অ্যান্ড রিডিউসিং দেয়ার নাম্বার টু এ নন থ্রেটেনিং লেভেল। ডিসইনফেকশন কী বলেছে? দ্য প্রসেস অফ ডিস্ট্রয়িং হার্মফুল প্যাথোজেন হার্মফুলগুলোকে আমরা ডিস্ট্রয় করছি ইন দেয়ার ভেজিটেটিভ স্টেট অ্যান্ড রিডিউসিং দেয়ার নাম্বার, এবং তাদের নাম্বার, তাদের যে সংখ্যা সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি, যার ফলে সেটার কোনো একটা নন থ্রেটেনিং লেভেলে চলে যায় বা তার একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেতে না পারে, সেটা হচ্ছে ডিসইনফেকশন। এবং স্টেরিলাইজেশন দ্য প্রসেস অফ কিলিং অর ইনঅ্যাক্টিভেটিং অল মাইক্রো অর্গানিজম from a product or such either in vegetative or spore state। এমন একটা কন্ডিশান যেখানে আমরা সমস্ত মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে দিচ্ছি, কিল করে দিচ্ছি, এবং সেটা যদি কোনো ভেজিটেটিভ ফর্ম বা স্পোর ফর্মেও থাকে সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন। ডিসইনফেকশনের ক্ষেত্রে তাদের প্যাথোজেন ফর্ম পর্যন্ত আমরা ডিস্ট্রয় করছি এবং তাদের সংখ্যায় কমিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলছি ডিসইনফেকশন। এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করছি, তারা যদি ভেজিটেটিভ ফর্ম বা স্পোরোটিক ফর্মে থাকে সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। মেথড: ক্লোরিনেশন, কোয়াগুলেশন অ্যান্ড ট্রিটমেন্ট উইথ ওজন, ইউভি লাইট, ফ্লোকুলেশন, ফিল্ট্রেশন এবং পাস্তুরাইজেশন, এগুলো হচ্ছে ডিসইনফেকশন। এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কী কী ইউজ করা হয়, মেথড কী কী পদ্ধতি ব্যবহার করা হয়: ড্রাই হিট, ময়েস্ট হিট, কেমিক্যাল স্টেরিলাইজেশন,
গ্যাসিয়াস স্টেরিলাইজেশন এবং স্টেরাইল ফিল্ট্রেশন, এই মেথডগুলো ইউজ করা হয়। স্ট্রিক্ট প্রোটোকল ইজ নট নেসেসারি, এটা হচ্ছে ডিসইনফেকশনের ক্ষেত্রে এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে স্ট্রিক্ট প্রোটোকল ইজ নেসেসারি, এক্ষেত্রে সব কিছু একদম নিয়ম মাফিক স্ট্রিক্টলি ফলো করা হয়। অ্যাপ্লিকেশান ইউজড মোস্টলি টু ডিকন্টামিনেট সারফেস অ্যান্ড এয়ার, কোনো এয়ার ক্লিন করার জন্য বা কোনো সারফেস, যেমন সেটা ফ্লোর হতে পারে, ওয়াল হতে পারে, এগুলোকে ক্লিন করার জন্য আমরা ডিসইনফেকশান এগুলি ইউজ করি। এবং যেটা আমার স্টেরিলাইজেশান ইউজড ফর ডিকন্টামিনেশন অফ ফুড, মেডিসিন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট বা মেডিসিনগুলোকে আমরা স্টেরিলাইজেশান করি। এছাড়া কী বলেছে, ডিস্ট্রাকশান অফ স্পোর, দিস মেথড ডাজ নট এলিমিনেট ব্যাকটেরিয়াল স্পোর, ডিসইনফেকশনের ক্ষেত্রে কিন্তু স্পোর নষ্ট হয় না, এটাই হচ্ছে মেন কোশ্চেন। বা যদি তোমাদেরকে পার্থক্যটা বলতে বলা হয়, এক্সামিনেশান বা যিনি এক্সামিনার রয়েছেন তিনি কিন্তু এই টার্মটা শুনতে চান যে স্পোর ডিস্ট্রয় করতে পারে না ডিসইনফেকশনের ক্ষেত্রে, কিন্তু স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কোনো স্পোর বা ভেজিটেটিভ ফর্মে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে সেটা কিন্তু ডিস্ট্রয় করে দেয় স্টেরিলাইজেশনের পদ্ধতিতে। লেভেল অফ ক্লিনলিনেস অ্যাডিকুয়েট, ডিসইনফেকশনের ক্ষেত্রে অ্যাডিকুয়েট, পর্যাপ্ত পরিমাণ ডিসইনফেকশনে ক্লিন করা হয়, এবং স্টেরিলাইজেশনের ক্ষেত্রে এক্সট্রিম, সর্বোচ্চ। মাইক্রোবিয়াল লাইফ ফর্ম ক্যান নট বি ডিস্ট্রয়েড, ডিসইনফেকশনের ক্ষেত্রে মাইক্রোবিয়াল যে ফর্মগুলি বা মাইক্রো অর্গানিজম সেগুলো কিন্তু ডিস্ট্রয় নাও হতে পারে, স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ক্যান বি ডিস্ট্রয়েড, অবশ্যই ডিস্ট্রয় হবে। কন্ডিশন ইট ইজ নট অ্যান অ্যাবসোলিউট কন্ডিশন, ডিসইনফেকশন কিন্তু অ্যাবসোলিউট কন্ডিশন নয়, এবং স্টেরিলাইজেশন কিন্তু একটা অ্যাবসোলিউট কন্ডিশন, অর্থাৎ এক্ষেত্রে স্টেরিলাইজেশন একদম হবেই, ক্লিন হবেই, কোনো মাইক্রো অর্গানিজম বা স্পোর কিন্তু থাকবে না। 9 নম্বর পয়েন্টটা লেখার প্রয়োজন নেই, স্প্রেড অফ ইনফেকশন যেটা রয়েছে এটা লেখার প্রয়োজন নেই। এক্সাম্পল যেটা রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট, পাস্তুরাইজেশন অফ মিল্ক, এগুলো হচ্ছে আমরা ডিসইনফেকশন এই মেথড আমরা ইউজ করি। কিন্তু আমরা যেটা স্টেরিলাইজেশন এক্ষেত্রে আমরা কোন মেথডগুলি বা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, কালচার মিডিয়া, স্টেরিলাইজেশন অফ মেডিকেল ইকুইপমেন্ট বা সার্জিক্যাল ইকুইপমেন্ট যে সমস্তগুলি রয়েছে সেক্ষেত্রে আমরা স্টেরিলাইজেশন এই প্রসেস আমরা ইউজ করি। কন্ট্যাক্ট টাইম রিকোয়ার্স 10 মিনিট অফ কন্ট্যাক্ট টাইম এবং রিকোয়ার্স 1 মিনিট কন্ট্যাক্ট টাইম, এই হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি এবং কন্ট্রোল অফ ইনফেকশন যেটা হসপিটাল অ্যাকুইট ইনফেকশন এর মোটামুটি নোট। এই নোটটা যদি তোমরা লিখতে পারো, যেটা প্রথমে যে নোটটা আমরা দিলাম ইনফেকশন কন্ট্রোল অ্যাট হসপিটাল লেভেল, এটা কিন্তু একটু বড় রয়েছে, সেজন্য বলছি ডেফিনেশান দেবে, কয়েকটা উদাহরণ দেবে কোন পদ্ধতিতে বা কী স্টেপ রয়েছে ইনফেকশন কন্ট্রোল করার জন্য, এবং রোল অফ নার্স, এই 4টে পয়েন্ট যদি লিখতে পারো তাহলে মোটামুটি একটা অ্যাডিকুয়েট 5-এর মধ্যে 3.5 বা 3+ মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। আরও যে সমস্ত ফার্স্ট ইয়ারের নোটস রয়েছে, সেকেন্ড ইয়ারের নোটস রয়েছে বা থার্ড ইয়ারের নোটস, সেই নিয়ে আমরা আলোচনা করব, তবে একটু টাইম লাগছে ভিডিও আসতে, তবে আস্তে আস্তে আমরা সবগুলো কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।